প্লিজ। Neymar Junior. অবশেষে সমস্ত ধরনের আশঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে কার্লো আনচেলত্তি নিজের কথা রেখেছেন। নেইমার জুনিয়রকে তিনি জাতীয় দলে কল আপ করেছেন। দেখুন, ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে অনেক ধরনের মিরাকেল ঘটেছে, কিন্তু এই ফুটবল সাইকেলে একের পর এক মিরাকেল প্রত্যক্ষ করছেন ব্রাজিল ফ্যানরা। দেখুন, ফুটবলে আজ থেকে 4 বছর আগে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করতো বিদেশি একজন কোচ ব্রাজিলকে কোচিং করাবে, তাও কার্লো আনচেলত্তির মতো কেউ, আপনি হয়তো সেই প্রশ্ন খারেজি করে দিতেন। কিন্তু আজকে সেই কার্লো আনচেলত্তির মতো ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচদের একজন ব্রাজিলকে কোচিং করাচ্ছেন। এটা ছিল সর্বপ্রথম মিরাকেল। আর যখন কার্লো আনচেলত্তির নিউজটা কনফার্মও হয়নি, তখন আমি একটা জিনিস বলেছিলাম এই টুইটে, ব্রাজিল যদি এই মিরাকেলটা করতে পারে তাহলে বিশ্বকাপও জিততে পারবে। আর লাস্ট ভিডিওটাতে এই কথাও বলেছিলাম যে নেইমার জুনিয়র যদি শেষ পর্যন্ত এতগুলো ইনজুরির পরও জাতীয় দলে ফিরতে পারেন, তাহলে এটি দ্বিতীয় মিরাকেল হতে পারে। একটি সম্পূর্ণ সাইকেলের মধ্যে দুইটি বিশাল বিশাল মিরাকেল। তার উপর বিধ্বস্ত একটা ব্রাজিল দলকে মোটামুটি একটা স্ট্রাকচারে দাঁড় করাতে পেরেছেন কার্লো আনচেলত্তি। আর আজকে সেই স্কোয়াডটা ঘোষণার মাধ্যমে কার্লো আনচেলত্তি জানিয়ে দিলেন এই বিশ্বকাপে ব্রাজিল নিজেদের সেরাটা দিতে এসেছে। এই বিশ্বকাপে ব্রাজিল হয়তো ফেভারিটের লিস্টে থাকবে না, কিন্তু ব্রাজিল এইবারের বিশ্বকাপে এমন কিছু করে দেখাবে যা আগামীর জন্য একটা নিদর্শন হয়ে থাকবে। একটা কথা ক্লিয়ারলি বলা যায়, ব্রাজিলের এই কার্লো আনচেলত্তি এক্সপেরিমেন্ট যদি সফল হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ এটাকে কপি করার চেষ্টা করবে। আর ব্রাজিলের কার্লো আনচেলত্তির এই বিশ্বকাপ থেকে যদি তিনি তার সাফল্য নাও আনতে পারেন, তাহলে 2030 সালে ব্রাজিল একটা হট ফেভারিট দল হিসেবে বিশ্বকাপ খেলতে চলেছে। নেইমারের শেষ বিশ্বকাপ, তিনি তার সেরাটা দিতে চাইবেন। যে প্লেয়ারটার খেলা দেখে আমরা বড় হয়েছি, যে প্লেয়ারটার খেলা দেখে বর্তমান সময়ের অনেক ফ্যান, ব্রাজিল ফ্যান, সেই নেইমার জুনিয়র যিনি 20-21 বছর বয়সে নিজের ঘরের মাঠে তারকা হয়ে উঠেছিলেন বিশ্বকাপের মঞ্চ থেকেই, সেই নেইমার জুনিয়র যিনি পেলের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন ফুটবল ইতিহাসের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সেরা গোলগুলোর একটি দিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে। একজন প্লেয়ার যিনি একা টেনে নিয়ে গিয়েছেন এই দলটাকে, একজন স্পেসিফিক একটা প্লেয়ারও তাকে এই সম্পূর্ণ সময় জুড়ে হেল্প করতে পারেনি। এরকম একজন প্লেয়ার শেষ পর্যন্ত তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন। যে নেইমারকে নিয়ে ট্রলে ভরে ফেলা হয়েছিল 2018 বিশ্বকাপে কিংবা 2022 বিশ্বকাপে তাকে রিটায়ার্ড হয়ে যেতে বলা হয়েছিল, সেই নেইমারকে আজকে কলাপের পর সমস্ত অনুষ্ঠান জুড়ে তালি আর তালি, সিটি আর সিটি। এই হচ্ছে নেইমারের ইমেজের পরিবর্তন। নেইমার বিশ্বকাপে যাচ্ছেন। ও গুজবাম ভাই। কার্লো আনচেলত্তি এরা বলেছেন যে তিনি নেইমারকে আর 25টা প্লেয়ারের মতোই দেখবেন। আর এটা অনেক বড় একটা অর্জন। নেইমারকে হার্ডওয়ার্ক করতে হবে একাদশে ঢুকতে হলে। এই ডিসিপ্লিন ব্রাজিল দলে আসলেই প্রয়োজন। এবার ব্রাজিলের স্কোয়াড সম্পর্কে কথা বলা যাক। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিল স্কোয়াড নিয়ে আর ভিডিও বানাবো না। সেই ভিডিওতে যা কিছু বলেছি অনেক কিছুই সত্যি হয়েছে। আমরা গোলকিপার হিসেবে সবচেয়ে বড় চমকটা দেখতে পেয়েছি। বেন্তোর পারফরমেন্সের ঘাটতির কারণে তাকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। হুগো সুজের পেনাল্টি স্পেশালিস্টের জায়গাটা ওয়েবার্টনকে দিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবার্টনও কিন্তু ব্রাজিলকে অলিম্পিক জয় করেছিলেন পেনাল্টি জয়ের মাধ্যমে। সো ব্রাজিলের পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে অভিজ্ঞ ওয়েবার্টনকে তিনি বেছে নিয়েছেন, যিনি লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আছেন এবং 22 বিশ্বকাপে মাঠেও নেমেছিলেন। সো ব্রাজিলের গোলকিপিং নিয়ে খুব বেশি কিছু বলার নেই, মোটামুটি মানের একটা গোলকিপিং অবশ্যই বলা যায়। অ্যালিসন অনেকদিন পর মাঠে ফিরেছেন। ডিফেন্সের দিক দিয়ে চিন্তা করলে এই 9 জনের নামে আমরা বলেছিলাম খুব বেশি চেঞ্জেসের সুযোগ ছিল না। থিয়াগো সিলভার নামটা উঠে এসেছিল, শেষ পর্যন্ত তিনি সুযোগ পাননি। ব্রাজিলের যে সাইড ব্যাকসগুলো আছে তার মধ্যে আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস এবং ওয়েসলে মোটামুটি বাজে সিচুয়েশনে, এদের চেয়ে ভালো আর কোনো অপশন নেই। ব্রাজিলের মিডফিল্ড এখানে অনেক বিতর্ক অবশ্যই থাকবে। আন্দ্রেস সান্তোস একজন জেনারেশনাল ট্যালেন্ট। কার্লো আনচেলত্তি সেটা ক্লিয়ারলি বলেছেন যে আন্দ্রেস সান্তোস কিংবা জোয়া পেদ্রোরা হয়তো পরবর্তী বিশ্বকাপে সুযোগ পাবেন, তাদের একটা ভালো ফিউচার আছে, কিন্তু এই মুহূর্তে আন্দ্রেস সান্তোস এখন একটু পরিপক্ক প্লেয়ার হয়ে উঠতে পারেননি। তার জায়গায় লুকাস পাকেতাকে নিয়েছেন। ক্লিয়ারলি কার্লো আনচেলত্তি এখানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার চেয়েছেন। আর আক্রমণ ভাগে তেমন কিছু বলার নেই। লুইস এনরিকের কথা বলতেই হয়। যখন সে রিয়াল বেতিসে খেলতো তার খেলা দেখতাম, তার ড্রিবলিংয়ের অসাধারণ সেই জিনিসটা দেখতাম, কিন্তু সে কখনো রেজাল্টে কনভার্ট করতে পারতো না। তারপর সে ব্রাজিলে ফিরে যায়, বোটাফোগোতে খেলে, আর হঠাৎ করে সেই ব্রাজিলিয়ান লিগ থেকে সে রাশিয়ান লিগে চলে যায়। সেই রাশিয়ান লিগ থেকে সে আজকে ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপ খেলতে চলেছে। এটা থেকে একটা জিনিস ক্লিয়ার, কার্লো আনচেলত্তি শুধুমাত্র নামের বিচারে বা ক্লাবের বিচারে প্লেয়ার সিলেক্ট করছেন না, তিনি সেই প্লেয়ারদের সিলেক্ট করছেন যারা পারফর্ম করছে। পরিশেষে একটা কথাই বলবো, স্বপ্ন দেখতে শিখুন। ব্রাজিলের এই দলটা আমাদের স্বপ্ন দেখাবে। যদিও এই দলটা 2022 বিশ্বকাপের তুলনায় কিছুই না। এই দলটা 2022-এর মতো এত বেশি ডেপথ সম্পন্ন না, প্রতিটা পজিশনে এত বেশি প্লেয়ার নেই, কিংবা
এমনকি রায়ানের মতো একজন প্লেয়ার যে তার কেরিয়ার শুরু করলো মাত্র, তাকে পর্যন্ত বিশ্বকাপের সুযোগ দেওয়া হয়েছে। এতে একটা জিনিস ক্লিয়ার বোঝা যায়, ব্রাজিলের 2026 একাদশে এই পরিমাণ ডেপ নেই। তারপরও এই বিশ্বকাপটা স্পেশাল, কেননা ব্রাজিলের একটা কার্লো আনচেলত্তি আছে। ফুটবলে এরকম একজন কোচ খুবই রেয়ারলি পাওয়া যায়, আর ব্রাজিল এরকম একটা ডিল করতে পেরেছে, এজন্য অবশ্যই তাদের ফুটবল ফেডারেশনকে সাধুবাদ জানাতে হয়। এবার একটা সম্পূর্ণ স্কোয়াড পাওয়া গিয়েছে, সেই স্কোয়াড থেকে শক্তিমত্তা এবং প্রতিপক্ষ বিচার করে সেরা একাদশটা খুঁজে বের করতে হবে। আর সেরা একাদশ দিয়ে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ অ্যানালিসিস করে দরকার পড়লে সম্পূর্ণ ম্যাচ জুড়ে বক্সের ভেতরে ঢুকে পড়বে ব্রাজিল। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদকে আমরা 2022 কিংবা 23-এর দিকে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলতে দেখতে পেয়েছি, অনেক বেশি অ্যাবজর্বিং ফুটবল দেখতে পেয়েছি, যেখানে তারা জানতো তাদের প্রতিপক্ষ যখন শক্তিশালী হবে তখন তাদের ডিফেন্সিভলি খেলতে হবে, গোল না হজম হওয়ার পরেই তাদেরকে দৃষ্টি দিতে হবে, তারপরে আক্রমণের ব্যাপারটা আসে। আর এটা কার্লো আনচেলত্তি তার এই বিশ্বকাপে অনেক বেশি অ্যাপ্লাই করতে চলেছেন। আমরা ব্রাজিলের একাধিক ম্যাচে অনেক বেশি বোরিং দেখতে পাবো, অনেক বেশি অ্যাবজর্বিং দেখতে পাবো, কিন্তু সেই ম্যাচগুলোতে ব্রাজিল রেজাল্ট নিয়ে আসতে চাইবে, বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে। পরিশেষে একটা কথা বলতে চাই, 2022 বিশ্বকাপের যে দলটা ছিল সেই দলটাতে অনেক প্লেয়ার ছিলেন যারা তরুণ ছিলেন মাত্র, কিন্তু এই বিশ্বকাপে সেই প্লেয়াররা পরিপূর্ণ তারকাতে পরিণত হয়েছেন। তাদের মধ্যে অনেকে ব্যালন ডিওরের লিস্টের টপ লেভেল প্লেয়ার ছিলেন। ভিনিসিয়াস জুনিয়র এখন একজন পরিপূর্ণ প্লেয়ার, রাফিনা একজন পরিপূর্ণ প্লেয়ার, লুকাস পাকেতা এক্সপিরিয়েন্সড, এরকম আর অনেক তারকা যারা 2022 বিশ্বকাপে ব্রাজিলের দলটাতে জায়গা করে নিয়েছিলেন তারা এখন পরিপক্ক। তাই ব্রাজিলকে এখন স্বপ্ন দেখতেই হবে, সেটা বিশ্বকাপ জয় হোক কিংবা শেষ পর্যন্ত সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাওয়া হোক, কিংবা এর আগেই বাদ পড়া হোক, যা কিছু ঘটুক না কেন ব্রাজিল ইতিহাস গড়তে চলেছে। কেননা এই বিশ্বকাপ থেকে যা কিছু ব্রাজিল শিখবে সেটা পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল অবশ্যই অ্যাপ্লাই করবে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। স্কোয়াড নিয়ে আমি ইনডেপথ ইচ্ছা করে আলোচনা করিনি, বিকজ ইমোশন নিয়েই কথা বলার চেষ্টা করেছি। নেইমারের জাতীয় দলে শেষ পর্যন্ত সুযোগ পাওয়াটা, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা, এবং এখানে মোটামুটি নিজের ইমোশনাল কথাবার্তায় বলার চেষ্টা করেছি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে নতুন হলে ফলো করতে ভুলবেন না, ইনস্টাগ্রামে নতুন হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।